সবাইকে ওয়েলকাম করছি আপনার প্রিয় শো টক উইথ নাহার এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার, যেখানে আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে, শুনি তার জীবনের গল্প, জানি তার অভিজ্ঞতা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রতি পর্বের মতো আমাদের আজকেও একজন অতিথি আমন্ত্রিত আছেন, তিনি আরিফ আহমেদ। চলুন দর্শক আমরা চলে যাই আরিফ আহমেদের কাছে। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আমি খুবই ভালো আছি, কারণ আরিফ আহমেদ আমাদের সাথে আছে। জি আপনার শৈশবের দিনগুলো কেমন ছিল এবং মাদ্রাসা জীবন কিভাবে আপনাকে গড়ে তুলতে সাহায্য করেছে? প্রত্যেকটা মানুষের জীবনই হচ্ছে শৈশবকালটা হচ্ছে খুব স্মৃতিময় এবং মধুরময় হয়ে থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে সেটা একটু ভিন্ন হয়। আমার শৈশবটা আসলে একটু ভিন্নভাবে কেটেছে। যেহেতু আমার এলাকাটা ছিল নদী বিধৌত এলাকা, যমুনার কোল ঘেঁষে বেড়ে উঠেছি আমি। আর আমার এলাকা থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে ছিল আমার মাদ্রাসাটি। আমাদের আসলে ওইরকম ওই সময় যানবাহন ছিল না, আমরা নদীর পার হয়ে হেঁটে হেঁটে সবাই মিলে হচ্ছে আমরা মাদ্রাসায় যেতাম। আর ওই মাদ্রাসাটা ছিল একটা নতুন মাদ্রাসা, কিন্তু পড়াশোনার দিক থেকে কালচারাল ক্রিয়েটিভিটির সবগুলো বিষয় সেখানে সম্পৃক্ত ছিল। আমার বেশ কিছু শিক্ষাগুরু যারা এগুলোর সাথে খুবই ভালো সম্পৃক্ততা তাদের ছিল। এভাবে হচ্ছে মূলত হচ্ছে আমরা চেষ্টা করেছি তাদের সান্নিধ্যে নিজেকে হচ্ছে গড়ে তোলার জন্য। তারা বছরে অন্তত ২-৩ দিন হচ্ছে বা ২-৪টা একটা বড় আকারের প্রোগ্রাম তারা করেছে, যে অনুষ্ঠানগুলোতে আমরা অংশগ্রহণ করেছি। এভাবে আস্তে আস্তে নিজেকে বিকশিত করার পথগুলো আমাদের জন্য সুগম হয়েছে। আর বিশেষ করে আরেকটা কথা না বললেই নয়, আমি যেহেতু ছোটবেলা থেকে ভালো শিক্ষার্থী ছিলাম, ফার্স্ট বয় ছাত্র ছিলাম, আমাদের প্রতি বছর যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করতেন, আমাদের এই মাদ্রাসা আমাদের এই ৩ জনকে হচ্ছে তারা একটা অ্যাওয়ার্ড দিতেন। এবং ওই সময় তো আসলে এরকম ক্রেস্ট বা এরকম কিছু ছিল না। এটা ২০০৪ এর পর থেকে আর কি, ২০০৪ বা ৫ এর পর থেকে প্রতি বছরই ৩ জন করে প্রতি ক্লাসের শিক্ষার্থীদেরকে তারা একটা নগদ অর্থ দিতেন। যে টাকাগুলো দিতেন সেই টাকাগুলো হচ্ছে আসলে আমাদের কাছে ওই সময় ক্রেস্ট বা অন্যান্য কিছু আমরা এগুলো বুঝতাম না, টাকাগুলোই ছিল আমাদের কাছে হচ্ছে অনেক আনন্দের আর কি। ওই টাকাগুলো কিন্তু আমরা ভাঙতাম না, ভেঙে হচ্ছে ওগুলো আমরা খেতাম না, আমরা ওই টাকাগুলো যত্নে রেখে দিতাম এবং দিন শেষে ওগুলো মাঝে মাঝে দেখতাম, খুলে খুলে দেখতাম আর কি। তবে সবচেয়ে বড় কথা হলো যে আমার প্রথম যেদিন আমি পুরস্কার পাই, প্রথম স্থান অধিকার করে, সেই টাকাগুলো দিয়ে আমি পবিত্র কোরআন কিনেছিলাম, কোরআন শরীফ কিনেছিলাম। আমার কোরআন পড়ার খুবই শখ, ছোটবেলা থেকে কোরআন পড়তাম। তো ওই সময় ওই টাকা দিয়ে, প্রথম টাকা দিয়ে আমি পবিত্র কোরআন কিনি আমি। চমৎকার চমৎকার। তো ২০১০ সালের ইসলামিক ফাউন্ডেশন হামদ নাত প্রতিযোগিতায় দ্বিতীয় হওয়ার অভিজ্ঞতা কেমন ছিল? আসলে প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেকটি অর্জনই খুব গৌরবের। আর ওই সময়ে আসলে আমাদের শেখানোর মতো যে খুব বেশি মানুষ আমরা পেতাম বা পরিবারের হচ্ছে সাপোর্ট কিন্তু আসলে আমাদের জন্য ছিল না। যেহেতু আমি বলেছি যে আমার গ্রামে হচ্ছে একদম উঠে আসা, গ্রাম থেকে উঠে আসা, একদম অজপাড়াগা যমুনার কোল ঘেঁষে আমি বড় হয়েছি। আমি নদী দেখেছি, আমি হচ্ছে ঘাস দেখেছি, আমি ফুল দেখেছি। সো এই জায়গা থেকে আসলে উঠে আসা, শহরমুখী ছিলাম না। আর এরকম একটা প্রান্তিক পর্যায় থেকে শহরে গিয়ে হাজার হাজার শত শত হচ্ছে শিক্ষার্থীর সাথে প্রতিযোগিতা করে একটা পুরস্কার পাওয়া কতটা যে আনন্দের, এটা আসলে বলে আসলে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই। তবে আমার কাছে মনে হয়েছে যে আমি হয়তোবা এই যে আজকে যারা চাঁদের দেশে যাচ্ছে, যারা আজকে এত এত প্রযুক্তি উদ্ভাবন করছেন, আমার কাছে মনে হয়েছে যে আমার সেই চাঁদের দেশে যাওয়ার অভিজ্ঞতাটাই এরকম হয়েছে আর কি। দারুণ বলেছেন। আলোকিত মানুষ, আলোকিত পৃথিবী সংগঠন গঠনের পেছনে অনুপ্রেরণা কি ছিল? আসলে ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম যে আমি যেটা পারিনি সেটা যেন আমার আগামী প্রজন্মকে আমি দিয়ে যেতে পারি। তো আমার এলাকায় আমি ছোটবেলা থেকে চেষ্টা করেছি, আমি যখন 9 বা 10 ক্লাস 10 পড়ি, তখন আমি চেষ্টা করেছি যে এরকম একটা সংগঠন যদি আমার এলাকায় আমি দাঁড় করাতে পারি, তো আমি যেগুলো পারিনি অন্তত এরকম একটা সংগঠনের মাধ্যমে তারা কিছু শিক্ষার্থী যদি এখান থেকে বের হয়ে যেতে পারে, তারা শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা বা অন্যান্য ইভেন্ট যেগুলো রয়েছে সেগুলো থেকে তারা যদি কিছুটা অর্জন করতে পারে, তারা অন্তত মানুষের সামনে গিয়ে নিজেকে একটু প্রেজেন্টেশন করার মতো ক্ষমতা তাদের তৈরি হবে। আর আমরা যেহেতু এই সুযোগটা পাইনি, তো ওরা যেন এই সুযোগটা পায়, এই প্রেক্ষাপট থেকে আসলে মূলত আমি এই কাজগুলো করার চেষ্টা করেছি। এটা থেকে আলোকিত মানুষ এবং আলোকিত পৃথিবী সংগঠনটা আপনি গঠন করেছেন। গ্রামের মতো এলাকায় নিয়মিত সাংস্কৃতিক আয়োজন চালিয়ে যাওয়া কতটা চ্যালেঞ্জিং ছিল?
এটা নিঃসন্দেহে অনেক বড় চ্যালেঞ্জ, কারণ গ্রামে আসলে আপনি এখনো খেয়াল করলে দেখবেন যে গ্রামের মানুষগুলো কিন্তু এখনো সংস্কৃতি বোঝেন না। আর একটু সহজ সরল। একদম সহজ সরল। তারা এই যে মাঝে মাঝে বৈঠকি গান, তারপরে হুম। কনসার্ট, এই ধরনের কিন্তু সংস্কৃতিকে তারা ধারণ করে। আপনি যদি একটা গ্রামে কবিতার আসর করেন, তারা কিন্তু সেখানে আপনি খুব বেশি দর্শক পাবেন না, বুঝবে না বুঝবে যে না। সেটা। আপনি সেখানে হচ্ছে কোনো একটা সাহিত্যের আয়োজন করেন, সাহিত্য পাঠ আয়োজন করেন, কিন্তু আপনি দেখবেন সেখানে মুরব্বীরা যাচ্ছে না, আপামর মানুষ যাচ্ছে না। কিন্তু শহরে এটা সম্ভব, শহরের মানুষ কিন্তু কিন্তু এটা আসলে তার অভ্যস্ত হয়ে গেছেন। কিন্তু গ্রামের মানুষ এটা অভ্যস্ত না। আমি যদি একটা সাহিত্যের প্রোগ্রাম করতে চাই, অনুষ্ঠান করতে চাই, আমি অনেককে বলে তারা এই বিষয়গুলো বোঝেই না। তবে আমি এ পর্যন্ত প্রায় 4টি অনুষ্ঠান করেছি, যে 4টি অনুষ্ঠানে আমি আমার এলাকার মুক্তিযোদ্ধা যারা আছেন, কৃতি শিক্ষার্থী যারা আছেন, যারা বিভিন্ন ইভেন্টে ভালো করেছে, পরীক্ষায় যারা ভালো করে, আমি তাদের কিন্তু প্রতি বছরই হচ্ছে পুরস্কার দিয়ে থাকি। এটা সম্মাননা। হ্যাঁ, সম্মাননা দিয়ে থাকি। এটা কিন্তু আমি কারো কাছ থেকে 5 টাকাও কিন্তু কখনো নিই না। সম্পূর্ণ নিজের। সম্পূর্ণ হচ্ছে আমি নিজের কাছ থেকে আমি খরচ করি, এবং এটা আমি বছরব্যাপী হচ্ছে আমি 500 টাকা, 200 টাকা, 100 টাকা প্রতি মাসেই হচ্ছে আমি এটা জমাই। আলাদাভাবে হ্যাঁ, রাখেন। আলাদা আমি রাখি। এটা আমি সম্পূর্ণ হচ্ছে ব্যয় করি হচ্ছে আমার এই সংগঠনের জন্য, এবং যারা এখান থেকে সম্মাননা পাবেন তাদেরকে আমি কিছুটা হলেও সম্মান করতে পেরে আমি তখন নিজেই সম্মানিত হয়ে যাই বাহ, আসলে। চমৎকার। দর্শক, এরকম মনোভাব যদি আমাদের সবারই থাকে তাহলে কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে আমাদের এই দেশটা। কি সুন্দর চিন্তা ভাবনা ওনার, যে প্রতি মাসেই কিন্তু উনি ওনার যে উপার্জন থাকে সেখান থেকে 500-1000 উনি রাখছে, এবং বছর শেষে কিন্তু তিনি সেখানে এরকম 4টা অনুষ্ঠান করছে। সো আমরা চাইলে নিজেরাও কিন্তু এ ধরনের উদ্যোগ নিতে পারি, আমরা আমাদের এলাকাকে প্রমোট করতে পারি, এবং এলাকায় যে কৃতি সন্তানেরা আছে উনি যেভাবে করছে তাদেরকেও কিন্তু সম্মাননাটা দিতেই পারি। আর তারা তো আসলে এটার হকদার, তাই না? জি, অবশ্যই। প্রতিটি এলাকায় অবশ্যই। দেখবেন কিছু ব্রিলিয়ান্ট মানুষ আছে। মানুষ আছে। হ্যাঁ, কিছু ক্ষমতা আল্লাহ পাক দেয়, কিছু থাকে একটু আধ্যাত্মিক ক্ষমতা, আবার জি, নিজের চেষ্টা। গড গিফটেড হ্যাঁ, যেটা। গড গিফটেড যেটা আমরা বলি। তো তাদেরকে যদি সেভাবে আমরা প্রমোট করি, তাদেরকে দেখে আরো কিন্তু মানুষ অনেকে উদ্বুদ্ধ উৎসাহিত হবে, হবে। হ্যাঁ। আরো বলবে যে ও ও এমন না, আমি এবার আরো ভালো রেজাল্ট করে দেখাবো, আমি অবশ্যই। এই কাজটা আরো ভালো করব। জি। এটাতে কিন্তু আরো মেধাবীর মুখ বের হয়ে বের আসে। হয়ে আসবে। এভাবে আমরা কিন্তু আমাদের অঞ্চলগুলোকে প্রমোট প্রমোট করতে করতে পারি। পারি, অবশ্যই। তো পাবলিক ভার্সিটিতে সুযোগ পেয়েও আপনি কেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ বেছে নিলেন? আসলে এটা একটু ব্যাখ্যা করেই বলতে হয়। হুম। কারণ আমি পড়েছিলাম, সম্ভবত তখন 8ম শ্রেণীতে পড়ি, বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। এখানে আমি এটি পড়তে গিয়ে আমার বেশ ভালো লেগে যায়। আমি আমি ছোটবেলা থেকে বই পড়তে পছন্দ করি। আমি জসীমউদ্দিনের নকশিকাঁথার মাঠ পড়েছিলাম। আবার আছে হচ্ছে আপনার জারি, সারি, পুঁথি সাহিত্য যেগুলো, এগুলো কেমন যেন পড়লেই আমার খুব মনের থেকে একটা প্রশান্তি লাভ করেছে, বা সবসময় করতো আর কি। তো আমার ইচ্ছে ছিল যে আমি যদি ভবিষ্যতে পড়াশোনা করি, যদি আল্লাহ পাক আমাকে পড়াশোনা করায়, তাহলে হচ্ছে আমি অবশ্যই হচ্ছে বাংলা এই সাবজেক্টটাকেই বেছে নেব, এই বিষয়টাকেই বেছে নেব। কিন্তু পরবর্তীতে আমি অনেক চেষ্টা করি, অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই, কিন্তু আসলে আমার বাংলা সাবজেক্টটা আসলে আসে না। মানে অন্যান্য সাবজেক্ট আসে, কিন্তু বাংলাটা আসে না। আমি মাইগ্রেশন করেছি, তারপরেও আসেনি। তারপরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিই সর্বশেষ, তখন সেখানে হচ্ছে আমার সাবজেক্ট আসলো, কিন্তু বাংলাটা আসলো না। পরবর্তীতে আমি সেগুলো ভর্তি হতে গিয়ে আমার মনটা আসলে মানলো না, মন চায়নি। তো আমি অনেকের সাথে বললাম, আমার যারা শিক্ষাগুরু রয়েছেন, আমার যারা শিক্ষক ছিলেন, আমি তাদেরকে বলেছি যে স্যার এরকম একটা বিষয়, আসলে কি করব আমি। বললো যে তোমার মনের বিরুদ্ধে গিয়ে তুমি কখনো কিছু করো না। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি বাংলাতেই পড়বো। তো এইভাবে আসলে বাংলাটাকে বেছে নিলাম। আর বাংলার জন্য দেখেন, আপনি পৃথিবীতে দেখেন কয়টা জাতি আপনি বের করতে পারবেন। একমাত্র জাতি আমরা যারা হচ্ছে ভাষার জন্য প্রাণ দিতে পারি। আর এত মধুর ডাক, এই যে মাকে মা বলে ডাকা, বাবাকে বাবা বলে ডাকা, কত সুন্দর বৈচিত্র্য আমার এই ভাষাটা। এই ভাষার আসলে এই টান থেকেই, মনের টান থেকে আসলে বাংলা নিয়ে পড়াশোনা করা আসলে আপনার ভালোবাসা থেকে, ভালোবাসা থেকে এটা আসলে করা। পেরেছি। সাদত কলেজের ডিবেটিং ক্লাব ও শিল্পলোকের নেতৃত্বে সবচেয়ে বড় জেলা, সবচেয়ে অর্জন কি মনে করেন আপনি? আমার সবচেয়ে বড় অর্জন সেটি হচ্ছে যে আমার নেতৃত্ব দান, যে বিষয়টি, সেটি আমি শিখেছি সরকারি সাদত কলেজ থেকে। আমি যখন বাংলা বিষয়ে ভর্তি হওয়ার পরেই আমি সম্পৃক্ত হয়ে যাই আমার শিল্পলোক এবং ডিবেট ক্লাবের সাথে। তো আল্লাহ পাকের ইচ্ছা এবং সবার ভালোবাসায় আমার চেষ্টা,
সবকিছু মিলিয়ে ১ বছর যেতে না যেতেই আমি সরকারি সাদত কলেজে হচ্ছে ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট হয়ে যাই এবং আমাদের কলেজে কিন্তু প্রায় ২৮,০০০-এর উপরে হচ্ছে শিক্ষার্থী। সেখানে তাদের মাঝে কাজ করতে গিয়ে আমাকে নানা প্রতিবন্ধকতা সহ্য করতে হয়েছে, মানুষের কথা শুনতে হয়েছে, কখনো কখনো নিজে ভেবেছি যে না আমি আর এগুলো করবই না, তারপরেও দেখেছি যে না আসলে এটা না করেও আবার আমি থাকতে পারবো না। তো এই যে চ্যালেঞ্জিং ব্যাপারের মধ্য দিয়ে আমাকে হচ্ছে উঠে আসা বা এই যে নেতৃত্ব দান বা শিক্ষকদের হচ্ছে পরামর্শ সবকিছু মিলিয়ে আমি মনে করি যে সাদত কলেজ আমাকে অনেক কিছু দিয়েছে। আমাদের প্রত্যেক বছর একটা সাংস্কৃতিক প্রতিযোগিতা হয় ৭ দিন ব্যাপী। সেখানে বাংলা সাহিত্যের, বাংলার লোকজ সংস্কৃতির অনেক বিষয়গুলো থাকে, অনেকগুলো ইভেন্টের উপরে সেখানে প্রতিযোগিতা হয়। তো একবার আমি রানার্স আপ হয়েছিলাম। আমার সর্বশেষ বছর যখন আমি মাস্টার্স পরীক্ষা দিলাম তার আগে একটা সর্বশেষ প্রতিযোগিতা করেছিলাম, সেখানে আমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করি। এই যে চ্যাম্পিয়ন হওয়া, রানার্স আপ হওয়া বা বিভিন্ন প্রতিযোগিতার প্ল্যাটফর্মে এই কলেজ আমাকে দাঁড় করিয়েছে। আমি এই যে আবৃত্তি বলেন, সঙ্গীত বলেন, প্রত্যেকটা সেক্টরে তারা কিন্তু বিশাল ভূমিকা রেখেছে এই সাদত কলেজ। আমি বাংলাদেশ টেলিভিশনে যখন প্রথম যাই, আমার শ্রদ্ধা ভরে স্মরণ করি আমার সেই প্রফেসর আলিম মাহমুদ, প্রিন্সিপাল আলিম মাহমুদ, তিনি চর্যাপদ গবেষক, উনি প্রথম আমাকে বাংলাদেশ টেলিভিশনের পর্দায় নিয়ে যান। এবং এই যে সাদত কলেজ থেকে উঠে আসা, এখানে আমি এই ডিবেট ক্লাব বা হচ্ছে শিল্পলোক, এগুলোর প্রতি আমার কৃতিত্ব বা হচ্ছে শ্রদ্ধার জায়গা সব সময় আছে এবং চিরদিন আমি কৃতজ্ঞ থাকবো এই সাদত কলেজের প্রতি। কি সুন্দর মনোভাব আপনার। জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে এতগুলো পুরস্কার পাওয়া, এই সাফল্যের পেছনের গল্প কি? এই সাফল্যের পেছনের প্রধান গল্প হচ্ছে আসলে আমি নিজেকে চেনার জন্য সবসময় চেষ্টা করতাম। আমি কখনো প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হব এই নেশা আমার কখনো ছিল না। মানে আমার কথা হলো যে জানার আগ্রহটা ছিল। আমি যখন টাঙ্গাইলে আবৃত্তি সংগঠনে হচ্ছে ভর্তি হই, আমি একদম পেছনের সারির স্টুডেন্ট ছিলাম আর কি। আমি কখনো ক্লাসে কবিতা বলতাম না বা আবৃত্তি করার চেষ্টা করতাম না। আমি শুধু সবারটা শুনেছি, এটা শুনলেই আমার ভালো লাগতো আর কি। এবং যারা করেছে ক্লাসে, যারা প্রত্যেকের কবিতা যখন পড়েছে, আমি কবিতাগুলো হচ্ছে আমার নিজের করে নেওয়ার চেষ্টা করতাম আসলে মূলত। এই যে এভাবে আস্তে আস্তে যখন আমি নিজে চেষ্টার মাধ্যমে আমি যখন সামনের দিকে ধাবিত হই, এরপরে কখনো কখনো উপজেলায় যে সরকারি পর্যায়ে যে প্রতিযোগিতাগুলো হয়, জাতীয় শিক্ষা সপ্তাহ, শিশু সপ্তাহ বা অন্যান্য যে প্রতিযোগিতাগুলো হয়, সেখানে কিন্তু আমি নিয়মিত হচ্ছে অংশগ্রহণ করার চেষ্টা করেছি এবং আমি খুঁজেছি যে কোথায় আসলে এই প্রতিযোগিতাগুলো হচ্ছে, সেটা হচ্ছে সরকারি বা বেসরকারি হোক বা জাতীয় দিবস, ভালো লাগার জায়গা থেকে আপনি। এবং আমি কখনো পুরস্কার না পেলে মন খারাপ করতাম না, ঠিক আছে, যে আমার পুরস্কার পেতেই হবে এরকম কিছু না। আসলে জানার আগ্রহ থেকে আসলে মূলত একটা বিষয় শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমি প্রথম ঢাকা শহরে যখন আসি একটা কম্পিটিশনের জন্য, আমার ওই সময় একটা বাটন ফোনও ছিল না এবং আমার ওই সময় তো আসলে এতটা ফোনের প্রচলনও ছিল না। আজ থেকে 10 বছর আগের কথা যদি আমরা চিন্তা করি, এখন যেরকম সবার কাছে ফোন, ওই সময় তো আমাদের সবার অ্যাবিলিটি বা সামর্থ্য ছিল না সব ফ্যামিলি। আমি কিন্তু ঢাকা শহরে কিছুই চিনতাম না। তারপরে আমার মনে হয়েছে আমি প্রতিযোগিতা করে আমি ঢাকা টিএসসির ওখান দিয়ে যাচ্ছি, অনুষ্ঠান হচ্ছে, এদিকে রাত 10টা 11টা বেজে গেছে, আমি কিন্তু জানি না, এদিকে বাসা থেকেও হচ্ছে তারা টেনশন করছে, চিন্তা করছে। এই যে ভালো লাগাটা, আমাকে সবাই বলেছে ভাই আপনি বাসায় যাবেন না, এই যে ধ্যানে পড়ে গিয়েছি আমি তাদের অনুষ্ঠানগুলো দেখছি, সময়টাই হচ্ছে মাথায় নেই যে আমি আর বাসায় যেতে হবে, সেই টাঙ্গাইল থেকে এসেছি আমি। তো এটা আসলে একটা নেশা এবং ভালো লাগা, ভালোবাসার নেশা, মানে এটা থেকে আপনি পেশায় চলে এসেছি আর কি। নেশা, ভালো লাগা, পেশা। আচ্ছা, আপনি তো একাধারে আবৃত্তিকার, কবি, সুরকার, অভিনেতা, এই বহুমাত্রিকতা কিভাবে বজায় রাখেন? এটা আসলে অনেক বড় চ্যালেঞ্জ। আসলে আমাদের তো দেশে শিক্ষা, সংস্কৃতি এবং আমরা যেটা সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড বলি, আমাদের একটা বাংলা ভাষায় একটা কথা আছে যে আমরা নিজের খেয়ে বনের মোষ তাড়াই, এরকম একটা বিষয় আসলে মানুষে বলে। দেখেন, আমরা যারা এগুলোর সাথে সম্পৃক্ত, এগুলো অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা অবহেলিত। এটা আমি মনে করি সরকার অনেক পৃষ্ঠপোষকতা শিল্পীদেরকে দিচ্ছে, তারপরেও কিন্তু প্রান্তিক পর্যায়ে আমরা আসলে কতজন মানুষ এগুলো পাচ্ছি, এটাও হচ্ছে বিষয় থেকে যায়। আর এই অঙ্গনগুলোতে মানে মানুষ আসলে অতটা আগ্রহী না। মানুষ তো সবসময় চিন্তা করে যে এগুলো কেন সে শিখবে বা এগুলো কেন করার দরকার রয়েছে, সে চাকরি করবে, পড়াশোনা করবে, এর বাইরে আর কিছু করার দরকার নাই। কিন্তু আমরা মনে করি যে আসলে একটা শিক্ষার্থীর জীবনে
যদি সে উঠে যেতে চায়, হুম, হুম। তাহলে তার হচ্ছে পড়াশোনার পাশাপাশি তার নানা দিক হচ্ছে গুণগুলো যদি থাকে, তাহলে সে কিন্তু সব জায়গাতেই কিন্তু সে ফিট হবে। না, এটা অবশ্যই। হচ্ছে এবং আহ, তার থেকে অনেক কিছু শিখবে শিখবে মানুষ। মানুষ। তার জীবন কি এটাই যে ওই অফিসে গেল টাইমলি, অফিস থেকে চলে আসলো, বা তার বিজনেস, বা সে সমাজের জন্য কি কি করলো, করলো? দেশের জন্য কি জি, করলো, আহ, মানুষের জন্য কি করলো, অনেকগুলো তার দায়িত্ব দায়িত্ব আছে। আছে। এটা আমার জন্য হুম, চ্যালেঞ্জিং। এখন যেহেতু আমি একটা প্রাইভেট প্রতিষ্ঠানে জব করি, হুম, সৃষ্টি শিক্ষা পরিবার, সৃষ্টি একাডেমি স্কুলের হচ্ছে আমি বাংলা শিক্ষক। তো সেখানে এই চাকরি করে তারপরেও হচ্ছে আমার মনে হয় না আমি কখনো 12টা 1টা 2টার আগে কোনোদিন বাসায় ফিরি। কারণ সারাদিন ক্লাস নিচ্ছি, তারপরে সন্ধ্যা হলেই কখনো গানের আসর, কখনো কবিতার আসর, কখনো হুম, হচ্ছে সাহিত্য আড্ডা, কখনো আমার নিজের ক্লাস আবৃত্তি ক্লাসগুলো নিচ্ছি। তো সব মিলিয়ে হচ্ছে আসলে এটা একটা চ্যালেঞ্জ। তারপরেও যদি ওই যে একটা কথা বলেছি, যদি আপনার একটা কাজের প্রতি ভালোবাসা থাকে, এটা তাহলে হয়ে যায়। আপনি না যেতে চাইলেও আপনাকে এটা মানে চুম্বকের মতো চুম্বকের ভিতর আকর্ষণ টেনে নিয়ে করবে। যাবে। হ্যাঁ, এরকম বিষয় আর সেটাই কি। তো। বর্তমান প্রজন্মের তরুণদের মধ্যে সাহিত্য সাংস্কৃতিক চর্চা আপনি কতটা দেখতে পাচ্ছেন? আহ, এখন বর্তমানে আমি টাঙ্গাইলের কথা যদি বলি, আমার এলাকার কথাই আমি বলি। আমার এলাকা বিশেষ করে টাঙ্গাইল, আমার জন্মস্থান হচ্ছে কালিহাতী উপজেলায়। টাঙ্গাইলে এখন যে পরিমাণে সাহিত্য এবং সাংস্কৃতিক চর্চা হয়, আমি মনে করি যে এরকম প্রত্যেকটা জেলায়, অনেক জেলায় আমি গিয়েছি, তো সব জায়গাতেই কিন্তু এখন অনেক বড় হচ্ছে একটা সুযোগ এসেছে আমাদের শিক্ষার্থীদের জন্য। একটা সময় এগুলো পছন্দ করতেন কিছু গোষ্ঠী, মানে তারা যারা আপার লেভেলে ছিল আর কি, তারাই এগুলো করবে, এটাই হুম, মানুষের ধারণা ছিল। কিন্তু এখন দেখেন যে এটা কিন্তু এখন প্রান্তিক পর্যায়ে চলে গিয়েছে। আরেকটা বিষয় আপনাকে অবগত করি, যে সরকার একটা উদ্যোগ গ্রহণ করেছে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর থেকে, যেটা কিশোর কিশোরী ক্লাব, প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু এটা স্থাপিত হয়েছে। সেখানে আপনার আবৃত্তি শেখাচ্ছে, কারাতে শেখাচ্ছে, সঙ্গীত শেখাচ্ছে। তাহলে এটা কিন্তু প্রান্তিক পর্যায়ে বাচ্চারাও কিন্তু এটাতে অংশগ্রহণ করছে। আমার মনে হয় যে এটা আমাদের জন্য খুব বেশি প্রয়োজন একদম ছিল আর খুব কি। প্রয়োজন তো ছিল। এই ক্ষেত্র বিশেষে আমি যেটা বলবো যে এটা আমাদের জন্য খুবই পজিটিভ, এবং এটা এখন একটা বিপ্লব আমরা দেখতে পাচ্ছি, যে এরই মধ্যে দিয়ে যদি আমরা যেতে পারি, ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু তারা শুধুমাত্র হচ্ছে পড়াশোনার মাধ্যমে না, তারা সাহিত্য সংস্কৃতির অঙ্গনে হচ্ছে তাদের বিশাল একটা ভূমিকা রাখতে পারবে। অবশ্যই। ও সাংগঠনিক জীবনে এতগুলো দায়িত্ব সামলানো কতটা কঠিন বা আনন্দের? এটা আমি বলবো যে এটা কঠিন হলেও সবচেয়ে মজার বিষয় হলো আনন্দের। আমি সারাদিন যখন কাজ করি, যখন আমি 5জন মানুষের সাথে কথা বলি, 5জন মানুষের মধ্যে যখন একজন ব্যক্তিও কোনো একটা পজিটিভ ধারণা নিয়ে আমার সাথে কথা বলে, তখন মনে হয় যে আমি সারাদিন যে পরিশ্রমটা করেছি এটা আমার কাছে একদমই মানে ধুয়ে গিয়েছে। ধুয়ে হ্যাঁ, গিয়েছে। কারণ এটা চ্যালেঞ্জ তো থাকবে, প্রত্যেকটা কাজের মধ্যেই চ্যালেঞ্জ আছে। আর এটা আমাদের দেশে তো এই সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত থাকাটা এটা আরো বড় হুম, চ্যালেঞ্জ। হুম। তো আমি আপনাকে সহ্য করতে পারবো না, এই অ্যাবিলিটি কিন্তু আমাদের সমাজের মধ্যে থাকে। তো সহ্য আমাদের গুণটা কম। প্রতিযোগিতা এবং হচ্ছে সহমর্মিতা সবই রয়েছে। এবং পাশাপাশি যেটা বলবো, যে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার আনন্দটা, আমি যদি আনন্দ নিয়ে যে কোনো কাজে করি, সেটা সেই হোক কাজ হচ্ছে অনেক আমার, সুন্দর হ্যাঁ, হয়। সুন্দর হবে, হ্যাঁ, সেটা আমার পরিপূর্ণ অফিসিয়াল কাজ হবে। হোক, বা আমার শিক্ষকতার হোক, হুম, বা আমার সাংস্কৃতিক কর্মকাণ্ড হোক, বা আমার পরিবারের জন্য যদি কোনো কাজ হুম, করি, হুম। সবকিছুতে আনন্দ থাকতে হ্যাঁ, হবে, ভালোবাসা থাকতে ভালোবাসা হবে। থাকতে হবে। আপনি কি ভবিষ্যতে সাহিত্য বা সাংস্কৃতিক অঙ্গনে এটাকে কেন্দ্র করে বড় কোনো উদ্যোগ নেয়ার পরিকল্পনা করছেন? জি, এটা আমার একটি স্বপ্ন আছে, যে আমার সংগঠন যেটি রয়েছে আলোকিত মানুষ আলোকিত পৃথিবী, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, আমি টাঙ্গাইলে এরকম একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান করে যেতে চাই আমার জীবনে। আমি পারবো কিনা আসলে জানি না, তবে আমি স্বপ্ন দেখি। তো স্বপ্ন দেখা তো ভুল নয়, স্বপ্নবাজ স্বপ্নই মানুষ। হচ্ছে মানুষকে বাঁচিয়ে রাখে। হুম, হুম, হুম। তো আমার অনেক শিক্ষার্থী রয়েছে যাদেরকে আমি তৈরি করছি। আমি মনে করি যে আমি ওদের মাঝে বেঁচে থাকবো। আর বেঁচে থাকার জন্য আমার কিছু না কিছু চিহ্ন তো রেখে যেতে হবে। হ্যাঁ, অবশ্যই। অবশ্যই রেখে যেতে হবে। এজন্য হুম, এরকম একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান আমি করতে চাচ্ছি, হুম। যেটার মধ্যে শুধুমাত্র সাংস্কৃতিক চর্চা না, সেখানে শিক্ষা, সামাজিকতা, নৈতিকতা, সবকিছুই হ্যাঁ, থাকবে। একদম মানুষের প্রান্তিক পর্যায়ের মানুষের মানে দুঃখ, সুখ, হাসি, কান্না সকল কিছু মিলিয়ে একটা বলয় আমি তৈরি করে যেতে চাই। হুম, হুম, যেখানে মানুষ পড়াশোনার পাশাপাশি মানুষের সকল বিষয়গুলো সেখানে হচ্ছে সম্পৃক্ত করতে হুম, পারবে। হুম। সেটা আমি এখনো ভাবিনি সংগঠনটা আমি কি নাম দেব। তবে আমি আস্তে আস্তে এগিয়ে যেতে চাই, এগিয়ে এবং যাচ্ছেন। এটা এরকম একটা স্বপ্ন আমার রয়েছে আর কি, যেখানে সকল ধর্মের, সকল বর্ণের, সকল আমরা মানুষ হচ্ছে আমরা সেখানে দোয়া করি সম্পৃক্ত এবং হতে আশা করি পারবে আপনার আর কি। সকল এই ভালো স্বপ্নগুলো পূরণ হোক। জি। একটা ভালো কিছু আসবে সবার জন্য। দর্শক, আপনার জীবনের মূল দর্শন বা মন্ত্র কি যা আপনাকে এত দূর নিয়ে এসেছে?
সবচেয়ে মূল দর্শন হচ্ছে যেটি বলবো যে আসলে আমার জেদ। এবং আমি যদি কখনো মনে করতাম যে আমি এটা করব, তাহলে আমি সেটা দুদিন পরে হলেও করেছি। যেমন আমি কবিতা শিখবো, আমি কবিতা শিখবো। শিখেছেন। হ্যাঁ, আমি বলেছি যে আমি আজকে ফার্স্ট হইনি, আমি আজকে প্রথম হইনি বা দ্বিতীয় হইনি বা তৃতীয় হইনি, কিন্তু আমি একটা সময় ফার্স্ট হব। হ্যাঁ, বা আজকে আমার দুজন শিক্ষার্থী আজকে ওরা কিছু পারেনি বা ওদেরকে আগামী দিনে পারতে হবে। এই যে আমার ভিতরে একটা বীজ আমি বপন করেছিলাম যে আমাকে পারতে হবে, কেন আমি পারবো না? এই যে সবাই এটাই হচ্ছে পারছে, আমি সবচেয়ে, কেন হ্যাঁ, পারবো এটা না? এটা আমি মনে করি আমাকে বলেছে গ্রাম থেকে এগুলো করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, গ্রামের মানুষ এত কষ্ট করে টাঙ্গাইলে প্রতিদিন যাতায়াত, সেই কালিহাতী থেকে যমুনার তীর থেকে যাও, তো এগুলো করার কি দরকার? কলেজ ছুটি হয় তোমার 12টায় বা 1টায় বা 2টায়, তুমি তো চলে আসলেই পারো। তুমি রাত 10টা 11টা 12টা দিন মানে প্রতিদিন আসছো, তো এগুলো করার দরকার নেই বাবা, তুমি এগুলো ছেড়ে দাও। আমি বলেছি যে দেখেন, কাউকে না কাউকে তো এগুলো করতে হবে। হ্যাঁ, তো কারো মধ্যে হয়তো বা আমি একজন। তো আমার মূল দর্শনটা ছিল আসলে মূলত হচ্ছে আমার নিজের একটা জেদ ছিল যে না, আমাকে এটা করতে হবে। আর আরেকটি বিষয় হলো সেটা হচ্ছে আমার স্বপ্ন। আমি স্বপ্ন, যে একটু আগেই আপনি বলেছেন যে আসলে স্বপ্ন হচ্ছে দেখতে হয়। আমি যদি স্বপ্নই না দেখি তাহলে আমার লক্ষ্যে আমি তো আসলে পৌঁছাতে পারবো না। আরিফ ভাই আসলে দারুণ স্বপ্নবাজ একজন মানুষ, সেটা তো আপনারা কথাতেই বুঝলেন। আর ওই যে উনার ইচ্ছা শক্তিটা ছিল, উনার কিন্তু বাধা অনেক এসেছে এবং নেগেটিভ কমেন্টও এসেছে, যেটা উনি বললেন। কিন্তু উনি ওই যে স্বপ্নবাজ মানুষ, ইচ্ছা শক্তি প্রবল। তো আমরাও যদি এরকম নিজেদের মধ্যে এই জেদ, এই ধরনের ভালো কাজের জেদ যদি আমরা লালন পালন করি, তাহলে একদিন আমরাও কিন্তু আমাদের কাজে আরিফ ভাইয়ের মতো সফল হতে পারবো। অজপাড়াগা একদম প্রত্যন্ত অঞ্চল থেকে ভাইয়া উঠে এসেছেন, কিন্তু তিনি আজকে জাতীয় পুরস্কার পেয়েছেন 4বার। 4বার পাওয়া এত সহজ না। তো নিশ্চয়ই এখানে ওনার অনেক ধৈর্য ছিল, সহনশীলতা ছিল, ভালোবাসা ছিল, ভালো জেদ ছিল এবং ওই যে ইচ্ছা শক্তি ছিল। আর উনি তো স্বপ্ন দেখেন, স্বপ্নবাদ মানুষ। তো আরিফ ভাই, আমরা কিন্তু টক উইথ নাহারের র্যাপিড ফায়ার কোয়েশ্চেন অ্যান্সারে চলে এসেছি। আপনি জি, প্রস্তুত আছেন তো? জি। আচ্ছা, কবিতা না গান? কবিতা। প্রিয় কবি? নজরুল। জীবনের প্রথম লেখা কি ছিল? তুমি আছো বলে একটি কবিতা। বাহ। গ্রাম না শহর? গ্রাম। মঞ্চে আবৃত্তি না বিতর্ক, কোনটা বেশি ভালো লাগে? আসলে দুটোই ভালো লাগে, তবে আবৃত্তিটাই এখন ইদানিং সবচেয়ে বেশি করি আর কি বর্তমান সময়ে। আপনার প্রিয় বইয়ের নাম কি? অগ্নিবীণা। আপনার জীবনের রোল মডেল কে? রোল মডেল হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যাকে আমি বাহ। সবসময় হচ্ছে দর্শন হিসেবে সামনে নিয়ে আসি। দিন না রাত, কোনটা বেশি আপনার প্রোডাক্টিভ মনে হয়? আসলে রাতটা হচ্ছে নীরব নিস্তব্ধ, কাজ করে মজা পায়। আর দিনটা আসলে কিভাবে চলে যায় জানি না। দারুণ বলেছেন। একটা শব্দে নিজেকে কিভাবে বর্ণনা করবেন? স্বপ্ন দেখা। যদি টাইম মেশিনে যেতে পারতেন, কোন বয়সে ফিরে যেতেন? অবশ্যই আমার বিশ্ববিদ্যালয় জীবনে ফিরে যেতাম, কারণ ওই সময়টা ছিল আমার সবচেয়ে জীবনের সোনালী সময়। আর যতগুলো অর্জন আমি আমার এই বিশ্ববিদ্যালয় জীবনেই পেয়েছি। বাহ। আরিফ ভাই, আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি এবং আমরা অনুষ্ঠান শেষ করতে করব আপনার সুমধুর কণ্ঠের গান দিয়ে, সঙ্গীত দিয়ে। তো এখন আপনার আসলে আমাদের এই টক উইথ নাহার এসে কেমন লাগলো, এটা একটু জানান। আমি ধন্যবাদ জানাই, আজকে এত সুন্দর চমৎকার হচ্ছে উপস্থাপনা করলেন আমাদের হাসিনা আনসার নাহার আপু। আর বিশেষ করে বরাবরই আপনি অনেক সুন্দর উপস্থাপনা করেন, আপনার ধন্যবাদ। অনুষ্ঠানগুলো আমি দেখি। থ্যাংক ইউ। আর আপনি যে কাজগুলো করছেন এগুলো কিন্তু এখন সারা বাংলাদেশে একটা মডেল। আমি এই অনুষ্ঠানে আসতে পেরে অবশ্যই অবশ্যই অনেক খুশি, শুধু খুশি না, মনে করতে পারেন যে আসলে এটা আমার জীবনের একটি অন্যতম সেরা পাওয়া হয়ে রইলো। থ্যাংক ইউ সো মাচ। আপনি আপনার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের স্টুডিওতে এসেছেন। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে দেখা হবে। জি। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আমরা আপনাদের সবার মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আমরা আরিফ ভাইয়ের গান দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসলে যেহেতু কবিতার কথাই বেশি এসেছে, আমি একটি কবিতাই না হয় আজকে পড়ি। আচ্ছা, ঠিক আছে। অন্য কোনো একদিন হয়তো বাবার যদি দেখা হয়ে যায়, হ্যাঁ, আবারও আমরা অনেক আবার আয়োজনে আপনাকে আয়োজনে আমরা গান থাকবেন। করব। তো আমি
কবিতা পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখিনি, বিখ্যাত একটি কবিতা। হ্যাঁ, অবশ্যই। এই কবিতাটি পড়ার চেষ্টা করছি। কেউ কথা রাখিনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখিনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের মধ্যে ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। আমি ভালোবাসার জন্য হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীলপদ্ম। তবু কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে কোনো নারী। কেউ কথা রাখিনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা কথা রাখে না। কেউ কথা রাখে না। চমৎকার দর্শক, চমৎকার, অনেক সুন্দর হয়েছে, অনেক ধন্যবাদ দর্শক। আবারও আমরা অপেক্ষায় থাকলাম আরিফ ভাইয়ের কবিতা এবং গানের। আল্লাহ হাফেজ।